রাজতন্ত্রে রানীর শাসন, মধ্যযুগে যেমন সুলতান রাজিয়ার শাসন চমকে দেওয়ার মতো একটা ঘটনা ছিল, ঠিক সেইভাবে ত্রিপুরাতে রানীর শাসন। অবাক লাগে না? হ্যাঁ, এমন একটা অবাক করার বিষয় ঘটেছিল। রানী জাহ্নবী দেবী, যিনি কৃষ্ণমাণিক্যের মৃত্যুর পর ত্রিপুরার রানী হয়েছিলেন, 1783 থেকে 1785 পর্যন্ত 2 বছর তিনি শাসন করেছিলেন। কোন পরিস্থিতিতে তিনি বসেছিলেন এবং তখন কি ঘটেছিল, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। তাহলে দেরি না করে শুরু করা যাক। রানী জাহ্নবী দেবী ত্রিপুরার প্রথম মহারানী, যিনি ত্রিপুরার মাণিক্য রাজবংশের শাসক হয়েছিলেন এবং 1783 থেকে 1785 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা আলোচনা করছি। কৃষ্ণমাণিক্য তার মৃত্যুর আগেই ছোট ভাই হরিমণি ঠাকুরকে যুবরাজ পদে অভিষিক্ত করেছিলেন। ত্রিপুরার একটা রাজাদের একটা পরম্পরা ছিল, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের উত্তরাধিকারী হিসাবে আইদার তাদের বড় ছেলে অথবা তার ছোট ভাইকে যুবরাজ পদে নিযুক্ত করতেন, আর যিনি যুবরাজ হতেন তিনি পরবর্তী সময়ে ত্রিপুরার রাজার উত্তরাধিকারী, মানে পরবর্তী রাজা হতেন। এটা ছিল ত্রিপুরার উত্তরাধিকার আইন, রাজার উত্তরাধিকারী আইন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মহারাজ কৃষ্ণমাণিক্য জীবদ্দশাতেই হরিমণি ঠাকুর মৃত্যুমুখে পতিত হন, অর্থাৎ রাজার আগেই যুবরাজের মৃত্যু হয়। কৃষ্ণমাণিক্যের মৃত্যুর সংবাদ পেয়ে রেসিডেন্ট স্যার র্যালফ লিক আগরতলায় ছুটে আসেন। ত্রিপুরা রাজ্যের রাজা কে হবেন এই বিষয় নিয়ে র্যালফ লিক মহারানী জাহ্নবী দেবীর সঙ্গে নিবৃত্তে আলোচনা করেন। জাহ্নবী দেবী লিক সাহেবকে জানান যে রাজধর ঠাকুরকেই ত্রিপুরার ভাবী রাজারূপে তারা নির্বাচন করে রেখেছিলেন। এই ব্যাপার নিয়ে র্যালফ লিক ইংরেজ গভর্নর হেস্টিংসকে চিঠি লেখেন এবং এই চিঠিটা এমন ছিল: দ্য অনারেবল ওয়ারেন হেস্টিংস, Governor General Fort William. Honorable Sir, I judge it my duty to inform you that I have this day received information to the death of the Raja of Tripura, who died on the 11th instant. He was not left any children, but a nephew and other relations. The succession is claimed by the infirm of nearest in blood of the deceased. I have no doubt, as it was to my knowledge the nearest desire of the Raja and Rani that the nephew should succeed. I shall, in consequence of this intelligence, immediately proceed to Tripura and shall not acknowledge any Raja there until I have authority for it. I am Lake Mr. Resident, thanking you. With regard, Mr. Lake Resident of Tripura. মহারানী জাহ্নবী দেবী কুমার রাজধর ঠাকুরকেই ত্রিপুরার রাজা করতে চেয়েছিলেন। তার এই ইচ্ছার কথা রেসিডেন্ট র্যালফ লিককে তিনি খুলে বলেছিলেন। রানী জাহ্নবী দেবী পর্দার অন্তরালে থেকে রেসিডেন্ট লিক সাহেবের সঙ্গে ত্রিপুরার রাজ্য পরিচালনার ব্যাপারে নানা প্রসঙ্গে আলোচনা করেন। তিনি একথাও জানালেন যে রাজধরকে সিংহাসনে প্রতিষ্ঠা করে তিনি রাজ্য পরিচালনার দায়িত্ব থেকে মুক্তি চান, কেননা এই রাজপদ তার জন্য নয়। র্যালফ লিক জাহ্নবী দেবীকে তার ইচ্ছার কথা গভর্নর জেনারেল হেস্টিংসকে জানাতে বললেন। মিস্টার লিকের পরামর্শ অনুযায়ী মহারানী জাহ্নবী দেবী গভর্নর জেনারেলের নিকট রাজধরকে সিংহাসনে প্রতিষ্ঠার জন্য আবেদন জানান, কিন্তু গভর্নর জেনারেলের নিকট থেকে অনুমোদন আসতে দেরি হচ্ছিল। এদিকে শমশের গাজী কর্তৃক অনুমোদিত রাজা লক্ষণ মাণিক্য শক্তি প্রয়োগ করে পুনরায় রাজ সিংহাসন দখল করতে নিতে সচেষ্ট হন। মহারানী জাহ্নবী দেবী কৌশলে তাকে বুঝালেন যে রাজধর সিংহাসনে আরোহণ করলে তিনি লক্ষণ মাণিক্যের পুত্র কুমার দুর্গামণিকে যুবরাজে অভিষিক্ত করবেন।
এরকম একটা সংকটময় মুহূর্তে মহারানী জাহ্নবী দেবী স্বয়ং ত্রিপুরা রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিয়ে দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেছিলেন। তিনি মূলত 2 বছর ত্রিপুরা রাজ্য শাসন করেছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত ইংরেজ সরকারের কাছ থেকে রাজধর মানিক্যের সিংহাসনে বসার সমস্যার সমাধান না হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত একদিকে যেমন রাজধরকে পরবর্তী শাসক নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটা করেছিলেন, তেমনি পাশাপাশি প্রাসাদ ষড়যন্ত্র অর্থাৎ শমশের গাজীর সময়ে যে ধরনের অবস্থার সম্মুখীন ত্রিপুরা রাজ হয়েছিল, অর্থাৎ রাজা লক্ষণ মাণিক্য যে শক্তি প্রয়োগ করে পুনরায় ত্রিপুরা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই বিশৃঙ্খলাকেও তিনি দমন করতে সচেষ্ট হন। রানী জাহ্নবী দেবীর শাসনকালের শেষ দিকে ত্রিপুরায় দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল। রানী জাহ্নবী কুমিল্লার রানী দীঘি ও রাধানগরের রাধা মাধব দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে রাধানগরের যে রাধা মাধব মন্দির রয়েছে সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রানী জাহ্নবী দেবী। তাহলে একটা জিনিস সত্য যে ত্রিপুরার রাজসিংহাসনের ক্ষেত্রেও নারীর রাজত্ব বা রানীর ভূমিকাকে অস্বীকার করা যায় না। যাই হোক, খুব স্বল্প সময় না হলেও ব্রিটিশরা এই সিদ্ধান্তে আসে এবং রানী জাহ্নবী দেবীর ব্রিটিশদের প্রতি যে আবেদন ছিল যে রাজধর মাণিক্যকে ত্রিপুরার পরবর্তী রাজা হিসাবে নির্বাচন করতে হবে, সেই আবেদনে সাড়া দেন এবং পরবর্তী সময়ে ত্রিপুরার সিংহাসনে বসেন রাজধর মাণিক্য। আর পূর্ববর্তী একজন রাজধর মাণিক্য শাসক ছিলেন, এর জন্য তিনি দ্বিতীয় রাজধর মাণিক্য উপাধি ধারণ করে 1785 খ্রিস্টাব্দ থেকে 1797 পর্যন্ত এই রাজধর মাণিক্য ত্রিপুরায় শাসন করেছিলেন। 1785 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেই রাজধর মাণিক্য সিংহাসনে আরোহণ করেন। লক্ষণ মাণিক্যের পুত্র দুর্গামণি ঠাকুরকে যুবরাজ অভিষিক্ত করা হয় এবং রাজধর মাণিক্য রাজবংশের সঙ্গে ত্রিপুরার রাজবংশের এটাই প্রথম আত্মীয়তার সম্পর্ক। আর লক্ষণ মাণিক্যের পুত্রকে যুবরাজ নির্বাচন করা এবং ত্রিপুরার রাজা হিসাবে রাজধর মাণিক্যকে রাজা নির্বাচন করা আর ব্রিটিশদের অনুমোদনের মাধ্যমে ত্রিপুরার রাজা নির্বাচন করা, এই প্রত্যেকটা ক্ষেত্রে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল তিনি হচ্ছেন রানী জাহ্নবী দেবী। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরার এমন বহু ইতিহাস রয়েছে যে ইতিহাস থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি, আর জানতে গেলে হিস্ট্রি আইকিউ। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।